রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নত দেশ গঠনে এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা কামনা। মমতার বাগড়ায় তিস্তার পানি বঞ্চিত বাংলাদেশ, চীনের মহা পরিকল্পনায় আগ্রহ বাড়ছে ঢাকায়। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা বাংলা ব্লকের আজ। হাইকোর্টে আপিল শুনানি আজ। এবং নদী ভাঙনের কবলে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার 3টি ওয়ার্ড সহ 10 গ্রাম, হুমকির অসংখ্য স্থাপনা। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে প্রশাসন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা কমিউনিস্ট পার্টির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ইস্যুটি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। আলাদা বৈঠকে 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা চেয়েছেন সরকার প্রধান। এদিকে সফর সংক্ষিপ্ত করে একদিন আগে আজই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিন বিকেলে তিয়ানআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম জানায়। দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের নেতৃত্বে পার্টির গুরুত্বপূর্ণ শাখা চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার পাশাপাশি প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু। পরে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে 6.5 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনও তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন। এদিন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রেসিডেন্ট জিন লিকুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে AIIBর ভূমিকা চান তিনি বলেন যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক সেটি বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় এবং আমাদের যে স্বপ্নের বাস্তবায়ন 2041 সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করার ক্ষেত্রে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মন্ত্রী জানান, সফর সংক্ষিপ্ত করে একদিন আগে বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। তিস্তার পানি বন্টন চুক্তি আলোর মুখ দেখে 2011 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার মমতা না আসায় সে চুক্তি আটকে যায়। এর মাঝে জল গড়িয়েছে অনেক, কিন্তু শীতকালে বাংলাদেশে একটুও আসেনি তিস্তার জল। আলো আধারির এমন দোলাচলে তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখায় চীন। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তার পানি বন্টনে আগ্রহ দেখায় ভারতও। কিন্তু এবারও মমতার সেই স্বভাব সুলভ খড়গহস্ত মনোভাব। মনিরুল ইসলামের রিপোর্ট। তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের অনীহার মধ্যেই এ প্রকল্পের অংশীদার হওয়ার আগ্রহ জানায় চীন। তারপর কারিগরি তৎপরতাও চালায় দেশটি। চীনের প্রস্তাবিত প্রকল্পের নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন, যার ব্যয় ধরা হয়েছে 8,210 কোটি টাকা। তিস্তা নিয়ে ইতোমধ্যেই নকশা ও সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে চীন। চীনের এ মহাপরিকল্পনায় তিস্তার দুই পারে থাকছে 220 কিলোমিটার গাইড বাঁধ। পরিকল্পিত স্যাটেলাইট শহরের পাশাপাশি থাকবে নদী খনন ও শাসন ব্যবস্থা। নেওয়া হবে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থাও। পানি সংরক্ষণ করে সেচ প্রকল্প ও মাছ চাষের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি আধুনিক পর্যটন কেন্দ্র ও সমুদ্র সৈকতের আদলে করা হবে মেরিন ড্রাইভ। একটা ইন্টারভেনশন দরকার, জানে আমাদের এই বোথ ড্রাই সিজন অ্যান্ড মনসুনে সবসময় পানিটা যেন যতটুকু আমাদের ডিমান্ড ইকোসিস্টেমের জন্য, সোসাইটির জন্য, সেটা যেন ফুলফিল করতে পারি। আমাদের বাংলাদেশে তো ফ্ল্যাট কান্ট্রি, হিলি রিজন না, যেখানে আমরা স্টোর করতে পারি অনেক পানি, মানে পরিমাণ আমরা করতে পারবো। নর্থ বেঙ্গলে কিছু টোপোগ্রাফি আছে, উই ক্যান বিল্ড সাম ডাইকস, উই ক্যান স্টোর ওয়াটার ইন দ্য মনসুন
সো দ্যাট ইন দ্য ড্রাই সিজনে আস্তে আস্তে পানি রিলিজ করতে পারি। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। চীনের সঙ্গে দেশটির নিরাপত্তা ইস্যুতে চলমান দ্বন্দ্বে তিস্তা প্রকল্পে অংশীদার হতে চায় ভারতও। কিন্তু বরাবরের মতোই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে তিস্তা নিয়ে কথা বলেন তিনি। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। শুধু তিস্তা চুক্তিরই ভেটো নয়, চান্না ফারাক্কা চুক্তির নবায়নও। এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মমতা। মেন পার্টি হচ্ছে আমরা, কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফর্চুনেট। আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে, তাতে উত্তরবঙ্গের একটা লোক খাওয়ার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। ভারত বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তির নবায়ন নিয়ে দিন কয়েক আগেও নেতিবাচক মতামত দিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারে বসে যায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। সকাল 10টায় শুরু হবে কর্মসূচি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কর্মসূচি অনুযায়ী দেশের সব গুরুত্বপূর্ণ স্থান এবং মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে। এদিকে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা শিক্ষার্থীদের আবেদনের ওপর আজ আপিল বিভাগে শুনানি হবে। মঙ্গলবার চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন। দর্শক, বাংলা ব্লকেড নিয়ে জানাতে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, কর্মসূচি ঘিরে শিক্ষার্থীরা পথে নেমেছেন কিনা আর রাজধানীতে কি রকম প্রভাব পড়েছে তার দর্শকদের জানাবেন। সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনের লক্ষ্যে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু লাগাতার কর্মসূচি করে আসছেন, অর্থাৎ বাংলা ব্লকেট কর্মসূচি। তার ধারাবাহিকতা আজকে তারা কিন্তু সকাল 10টা থেকে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। আমি সে বাংলা মোটর এলাকায়। তো আমরা এখনও পর্যন্ত অর্থাৎ ছাত্রদের অর্থাৎ যেহেতু 10টার দিকে তারা নামার কথা রয়েছে, কিন্তু এখনও এরকম কোনো আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না। এখানে অর্থাৎ সড়কে যে যান চলাচল সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ যে মানুষের যে দৈনন্দিন যে কাজকর্ম তারা কিন্তু ঠিকভাবে সেটা সম্পাদন করছেন। এখানে আপনাকে যদি সড়কে যদি চিত্র যদি দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ সড়কে গাড়ির সংখ্যা অনেকটাই কম রয়েছে, কিন্তু যে গণপরিবহন যেটাকে তার তুলনায় ব্যক্তিগত যানের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। তো এখানে অর্থাৎ 10টা থেকে যে গুরুত্বপূর্ণ রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে যে তাদের বাংলা ব্লকেট কর্মসূচি পালন করার কথা, সেই স্থানগুলো যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, শাহবাগ, কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চাঙ্কারফুল মোড়, চাঙ্কারফুল ফ্লাইওভার, বঙ্গবাজার শিক্ষা চত্বর, মৎস্য ভবন, জিপিও মোড়, তাছাড়া তার পাশাপাশি গুলিস্তান, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক, মহাখালী বাংলা মোটর, পল্টন মোড় সচিবালয়, আর ঢাকা সুনামগঞ্জ যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অর্থাৎ সড়ক রয়েছে সেখানেও তারা কিন্তু বাংলা ব্লকের যে কর্মসূচি সেটা তারা এখনো পর্যন্ত আমরা ছাত্রদের অর্থাৎ কোনো ধরনের সড়কের যে তাদের যে অবস্থান, যে অর্থাৎ তাদের যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। অর্থাৎ যান চলাচলে স্বাভাবিকই রয়েছে। তাদের যে দাবি, তারা বলছে যে আসলে যে বৈষম্যমূলক যে অর্থাৎ কোটা, সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেগুলো 5% রেখে কিন্তু সেটা অন্যগুলিকে বাতিল করতে হবে। সে ধারাবাহিকতা তারা কিন্তু আন্দোলন করে এসেছেন। তারা বলছেন যে অর্থাৎ তাদের যে দাবি সেটা যদি পূরণ হতে যত সময় লাগে তারা কিন্তু রাস্তাতে কিন্তু তারা অবস্থান করবেন। সেই লক্ষ্যে তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করেছে। তারা সরকারকে বারবার দাবি জানিয়ে আসছেন যে অর্থাৎ যাতে সরকারি চাকরির যে 56% যে কোটা সেটা কিন্তু বাতিল করে, যে অর্থাৎ যৌক্তিক যে কোটাগুলি অর্থাৎ 5% কোটা তারা কিন্তু
দাবি জানিয়ে আসছে। তারা বলছে যে অর্থাৎ অনগ্রসর যে জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী সহ এবং কি মুক্তিযোদ্ধাদের 5% কোটা রাখার পক্ষে তারা মত দিয়েছেন। সেই লক্ষ্যে তারা কিন্তু তাদের বাংলা ব্লকেট কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। তো মাহমুদ, বাংলা মোটর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের বংশাই ও লোহজং নদীর ভাঙনে দিশাহারা মির্জাপুর পৌরসভার 3টি ওয়ার্ড সহ ফতেপুর ইউনিয়নের অন্তত 10টি গ্রাম। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, হাটবাজার এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। হুমকির মুখে রয়েছে আরও কিছু স্থাপনা। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইল থেকে মীর আনোয়ার হোসেন টুটুলের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই ও লোহজং নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ফতেপুর বাজার সংলগ্ন পাকা রাস্তা বিলীন হওয়ায় মির্জাপুরের সঙ্গে বাসাইল উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ফতেপুর পালপাড়া এলাকার শতাধিক পরিবার। এছাড়া ভাঙন হুমকিতে রয়েছে বহু স্থাপনা। ফতেপুর ইউনিয়নের 10 থেকে 12টি গ্রাম মির্জাপুরের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আমাদের স্কুলটা একেবারে ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে। তাদের অভিযোগ, ইতিপূর্বে এ নিয়ে প্রতিবাদ করেও কোনো ফল মেলেনি। ভাঙন রোধে এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। আমি একটা বাড়ি করছিলাম, বাড়িটা আমার নদীতে ভেঙে গেছে, জায়গা জমি ভেঙে গেছে। 30-40 বছর আগে এরকম নদী কোনোদিন ভাঙে নাই, একটু একটু ভাঙছে। সেটা এখন যেভাবে ভাঙতেছে, এখন একমাত্র এই ড্রেজারের কারণে আমাদের এই রাস্তাঘাট এইভাবে অতিরিক্ত মাটি উত্তোলনের কারণে এই বেশি বেশি ভাঙতেছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কোনো ত্রাণ বা সহায়তা নয়, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চিকিৎসায় ব্যবহৃত গজ ব্যান্ডেজ তৈরির জন্য সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের খ্যাতি বেশ পুরনো। তবে ইদানিং পণ্যটি তৈরিতে পলিয়েস্টার ও ঝুট কাপড় ব্যবহার করায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের গজ ও ব্যান্ডেজকে ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন চিকিৎসকরা। সাতক্ষীরা থেকে আব্দুল জলিলের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। চিকিৎসা সামগ্রী গজ ব্যান্ডেজ তৈরিতে সাতক্ষীরার কালীগঞ্জের সুনাম দীর্ঘদিনের। উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় 5,000 মানুষ এর সঙ্গে জড়িত। সম্প্রতি পণ্যটি তৈরিতে কার্পাস তোলার সঙ্গে পলিয়েস্টার ও ঝুট ব্যবহার করায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব গজ ব্যান্ডেজ তৈরির অধিকাংশ শ্রমিকেরই নেই প্রশিক্ষণ। বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, যদি এই ব্যান্ডেজটা যদি আমাদের সমিতির মাধ্যমে এবং তারা নিজেরাই দেখভাল করে যদি এই মালটা নেয়, তাহলে আমরা সরকার দিতে পারবো, পিওর কটনের মাল দিতে পারবো। গজ যেটা আমাদের ব্যান্ডেজের কাজে লাগে, হাসপাতালে কাজে লাগে, এইসবগুলো আমরা তৈরি করি। এটা হচ্ছে পাহাড়ের মাধ্যম দিয়ে। আমাদের বাড়িতে কারখানা, আমরা নিজেরাই কাজ করে সবাই মিলে বিভিন্ন ধরনের ওই পলিয়েস্টার মিশিয়ে এই গজ ব্যান্ডেজগুলো তৈরি করা হচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেশের চাহিদার 80% গজ ব্যান্ডেজই কালীগঞ্জের নলতায় উৎপাদিত হয় বলে জানান এ কর্মকর্তা। অন্য জায়গা থেকে এখানে গজ ব্যান্ডেজ বাংলাদেশের প্রায় 80% গজ ব্যান্ডেজের চাহিদা আমাদের বেসিক সেন্টার কালীগঞ্জের মাধ্যমে পূরণ হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন সোর্সে এই গজ ব্যান্ডেজগুলো চলে যায়। আর উপযুক্ত প্রশিক্ষণ এবং উন্নত যন্ত্রপাতি পেলে দেশের চাহিদা মিটিয়ে পণ্যটি বিদেশি রপ্তানি করা সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। অদক্ষ জনবল বা আমাদের এখানে আধুনিক যন্ত্রপাতির অভাব, এগুলো যদি আমরা সরকারের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা প্রশিক্ষণ পেয়ে থাকি, তাহলে আমি মনে করি আমাদের এই গজ ব্যান্ডেজ শুধু দেশে না, আমরা বিদেশেও এটা রপ্তানি করতে পারবো। তবে অপারেশন সহ জটিল চিকিৎসায় অস্বাস্থ্যকর এই পণ্যের ব্যবহার ঝুঁকিপূর্ণ বলে মত দেন এই বিশেষজ্ঞ। এই গজ ব্যান্ডেজ তৈরিতে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় সেটা আসলে সম্পূর্ণ কটনের তৈরি হলে ভালো হয়। সিনথেটিক যে জিনিসগুলো থাকে, যেমন পলিয়েস্টার, রেয়ন, এই জিনিসগুলোর টুকরোগুলো সহজেই শরীরের সাথে মিলে যায় না, ফলে ফরেন বডি সেন্সেশন হয়, চুলকায়, ভিতরে অস্বস্তি থাকে, একই সঙ্গে অনেক সময় অ্যালার্জিও দেখা যেতে পারে। আফরিন পপি, মোহনা সংবাদ।
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে বিদেশি প্রসাধনী বিক্রির অভিযোগে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। কালিয়াকৈর বাজারে লাবণী জেনারেল স্টোরের মালিক শম্ভু সাহাকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করায় কামাল হোসেন নামে একজনকে 1000 টাকা জরিমানা করা হয়। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নদীতে শিল্প দূষণ রোধে নারায়ণগঞ্জে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলী আহমদ চুকানগর পাঠাগার ও মিলনায়তনে পরিবেশ আইনবিদ সমিতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইফি। ভোলার বোরহানুদ্দিনের হাসাননগর ইউনিয়নে কাঠধারী জেলেরা মৎস্য ভিজিএফের চাল না পেয়ে চেয়ারম্যান আবেদ চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে। হাসাননগর ইউনিয়নের কাজিরহাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মসজিদের জমি দখলের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলার আসামি হবার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাসুদুজ্জামান কাজল। পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য জানান। চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে। শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে চারা বিতরণ অনুষ্ঠান হয়। সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী চারা বিতরণের উদ্বোধন করেন। জয়পুরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ হয়েছে। সদর উপজেলা পরিষদের শহীদ মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু। ব্রাহ্মণবাড়িয়ায় 10 দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। খাগড়াছড়ি সদর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের উদ্যোগে নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নস্থ চর ভাসানিয়ায় ইসলামী বিদ্যাপীঠ জামিয়া মোহাম্মদিয়া ও এতিমখানার অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহকে অপমান করার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। একজন আলেমকে আবার কটূক্তি করা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার বিদেশের খবর। লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসনের লেবার পার্টি এমপি বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন। তিনি কিয়ার স্টারমার সরকারের সিটি মিনিস্টার নিযুক্ত হচ্ছেন। তবে সরকারিভাবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়নি। মার্কিন সাময়িকী ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। গত 4 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে 23,432 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পান মাত্র 8,462 ভোট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার কাছে ফিরবো আমরা, তবে তার আগে দেখে নেই পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো। দেখে নেব তাদের শিরোনাম। চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত জানত পিএসসি। সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকেড। শুনানি আজ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে এবার 2 শিক্ষার্থীর আবেদন। আজ দ্বিপক্ষীয় বৈঠক। চীনের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এরপর আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, শিল্প খাতের সংকট গভীর হচ্ছে, অনেকেরই আবেদের হাত ধরে বিসিএস ক্যাডার। এরপর রয়েছে দৈনিক সমকাল। চক্রের গুরু আবেদকে প্রশ্ন দিতেন সাজেদুল, উচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, ব্রিটেনে ইতিহাস গড়ে মন্ত্রী হলেন টিউলিপ রোশনারা। কোটা বিরোধীদের আসল উদ্দেশ্য কি? বাংলাদেশ চীন হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। চট্টগ্রামে এডিসি কামরুল ও স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ। যুগান্তরের শিরোনাম, সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট, বাংলাদেশে বিনিয়োগের এখন উপযুক্ত সময়, চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী। এরপর আমার হাতে রয়েছে দৈনিক দেশের রূপান্তর। তাদের শিরোনাম, 1.5 লাখের প্রিন্টার 15 লাখ। আজ রাতেই ফিরছেন প্রধানমন্ত্রী। পিএসসির প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্নের সুবিধাভোগীদের সন্ধান। এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা। তাদের শিরোনাম,
আইএমএফের মূল্যায়ন বাংলাদেশে ব্যাংকের স্বায়ত্তশাসন নামেই বাস্তবে সরকারের নিয়ন্ত্রণে। এরপর রয়েছে দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম পিএসসি কোশ্চেন পেপার্স অ্যাটলিস্ট 30 leaks in 12 years, Chinese firms to invest in textile, fintech and apps। শিরোনামগুলো আমরা দেখলাম, এবার ফিরতে চাই আপনার কাছে। চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে 2011 সালে তিস্তা চুক্তি আলোর মুখ দেখে এবং এই মহাপরিকল্পনা চীনও অংশ নিতে চাচ্ছে, আবার ভারতও চাচ্ছে। তো আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে 2011 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তখন থেকেই কিন্তু আসলে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার আন্তরিক ছিল, কিন্তু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধায় আসলে সেই চুক্তি আলোর মুখ দেখেনি। তো এর মাঝে পেরিয়ে গেছে অনেক বছর। আসলে আমাদের চীনের সাথে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অনেক সম্পর্ক স্থাপন হয়েছে। চীন আমাদের উন্নয়ন অংশীদারদের যদি কোনো দেশ থাকে তার মধ্যে চীন অন্যতম। তো সেক্ষেত্রে চীন তিস্তাকে নিয়ে একটা মহাপরিকল্পনা প্রস্তাব দেয়। ইতিমধ্যেই তারা ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন করেছে। তো 8,000-8,500 কোটি টাকার একটি প্রকল্প, এবং এখানে কিন্তু তিস্তা পাড়ের যেই উত্তরাঞ্চলের মানুষের যেই দুঃখ দুর্দশা, যে কষ্ট, তাদের জীবনযাত্রার মান একটি তিস্তা নদী তাদেরকে আসলে থামিয়ে রাখছে। তো সেই বিষয়টি কিন্তু যদি চীন মহাপরিকল্পনা করে, সেক্ষেত্রে কিন্তু এটি যদি বাস্তবায়ন করে, তাহলে যেই উত্তর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু এখানে একটি চ্যালেঞ্জ রয়েছে, কারণ আমরা তো ভাটির দেশ। তো তিস্তার পানিটা তো ভারত থেকে আসে। তো সেক্ষেত্রে এই ভারতকে বাদ দেওয়ারও সুযোগ নাই, কিন্তু নতুন করে আবার জটিলতা সৃষ্টি হয়েছে যে এখনও কিন্তু কেন্দ্রীয় সরকার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আন্তরিক। কিন্তু এরপরেও গত পরশু সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয়ের যে নবান্নে একটি প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি এই তিস্তার পানি বন্টন নিয়ে এবং ফারাক্কা চুক্তি যেন নবান্ন হয় সে ব্যাপারে খুব ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই বিষয়টিও কিন্তু সেই আবারও বাধা শুরু হয়ে গেছে। তো এটি আসলে দুঃখজনক, কারণ চীনের যেই প্রকল্পর যেই পরিকল্পনা সেটি কিন্তু তারা চাচ্ছে যে বর্ষাকালে আমাদের কিন্তু প্রচুর পানি পাওয়া যায়, সেই পানিটা যদি আমরা কোনোভাবে সংরক্ষণ করে সেটার নদীর যে স্বাভাবিক গতি সেটি কিন্তু বজায় রাখা যায়, তাহলে কিন্তু ভালো। তবে সেক্ষেত্রেও কিন্তু আসলে দ্বিপাক্ষিক হলে হবে না, কিন্তু এখানে বহু পক্ষের সংযোজন করা উচিত। এখানে ভারতকে বাদ দিয়ে আসলে সুযোগও নাই, একেবারেই সম্ভব না। বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম যে বাংলাদেশ চীন হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। বন্ধুপ্রতিম দেশ চীন, আসলে আমাদের বন্ধুপ্রতিম দেশ চীন। তো সেক্ষেত্রে চীনের সাথে হাত মেলানোর ঘটনা আসলে নতুন কিছু নয়। আগে থেকে আমাদের চীনের অনেক প্রকল্প আছে, বিশেষ করে আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে সেখানে কিন্তু ঠিকাদার বলেন এবং প্রকৌশলী বলেন, সব ক্ষেত্রেই কিন্তু চীনাদের একটা দাপট দৌরাত্ম্য আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই অর্জন আসলেই সম্ভাবনার কথাই বলে। আর শিরোনামে যেগুলো আমরা দেখলাম যে আজ এক দফা দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড, এর শেষটা কোথায় হতে পারে? আসলে শিক্ষার্থীদের আন্দোলন যেই কোঠা বিরোধী আন্দোলন, কোঠা বিরোধী আসলে না, কোটা সংস্কার চাচ্ছে শিক্ষার্থীরা, একটি যৌক্তিক কাঠামো তারা চাচ্ছে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আন্দোলন সংগ্রাম এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। সংবিধান অনুযায়ী আসলে তারা আন্দোলন তো করতেই পারে যে কেউ। তবে এখানে আসলে যেমন বিসিএস এর মতো একটি জায়গায়, সেখানে আসলে যারা ক্যাডার হন তারা কিন্তু দেশের জন্য অনেক কিছু দিতে পারেন, এবং এখানে চৌখস এবং মেধাবী দেশের সেরা শিক্ষার্থীরা এখানে সুযোগ পায়। তো সেক্ষেত্রে বিসিএসে কিন্তু আপনার 56% কোটা। তো আমরা যদি একটি আমাদের দেশে 16 কোটি জনগণ, 16 কোটি মানুষ, তো 16 কোটি মানুষের আসলে কোঠাধারী আমি যদি হিসেব করি 16 কোটির মধ্যে 3% কোঠাধারী। মনির, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার সাথে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নত দেশ গঠনে এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা কামনা।
মমতার বাগড়ায় তিস্তার পানি বঞ্চিত বাংলাদেশ, চীনের মহাপরিকল্পনায় আগ্রহ বাড়ছে ঢাকার। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা বাংলা ব্লকের আজ হাইকোর্টে আপিল শুনানি আজ। এবং নদী ভাঙনের কবলে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার 3টি ওয়ার্ড সহ 10 গ্রাম, হুমকিতে অসংখ্য স্থাপনা, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য